রিসিসিভ যে জিনগুলো আছে এগুলো ডিলিটোরিয়াস হয়ে যাবে, বা ফার্স্ট জেনারেশন ইনব্রিডিং মোস্ট লাইকলি টু শো ফিজিক্যাল, এবং ওদের ফিজিক্যালি এবং স্বাস্থ্যগতভাবে স্বাস্থ্যগুলো খারাপ হবে স্যার, কারণ ওরা তো বৈচিত্র্যময়টা থাকবে না ওদের মাঝে, যেহেতু ইনব্রিডিং হলে বা খাপ খাওয়ানোর এবিলিটিটাও কমে যাবে। আচ্ছা শোনো, ইনব্রিডিং মে রেজাল্ট ইন এ ফার হায়ার এক্সপ্রেশন অফ ডিলিটারিয়াস রিসিসিভ জিন, ক্ষতিকারক রিসিসিভ জিন যে আছে। ধরো কোন একটা জিনের কারণে ক্যান্সার হয়, তাই না? আচ্ছা, এই জিনটা যদি ধরো হেটারোজাইগাস কন্ডিশনে থাকে, একটা ডমিনেন্ট একটা রিসেসিভ, তাইলে ক্যান্সার দেখা দেয় না। ক্যান্সার ওই ব্যক্তির মধ্যে ক্যান্সার দেখা দিবে না, কিন্তু সে ক্যান্সারের জিন ক্যারি করতেছে। কিন্তু সে যদি আবার এইরকমেরই আরেকজন মহিলার সঙ্গে তার মেয়ের সঙ্গে বিয়ে হয়, তার বাচ্চার মধ্যে যাইয়া দুইজনের পক্ষ থেকে ওই জিনটা রিসিসিভ কন্ডিশনে যদি চলে আসে, ধরো ক্যান্সারের জন্য ক্যাপিটাল সি আর স্মল সি যদি চলে যায় দুইজনের কাছ থেকেই, অর্থাৎ রিসিসিভ হয়ে যায়, তখন ওই বাচ্চাটা ক্যান্সার হয়ে মারা যেতে পারে। মানে ওই যে বাচ্চা হবে সেটা ক্যান্সার হইতে পারে। অর্থাৎ এই যে ইনব্রিডিং করার কারণে, তো এই যে আমি বললাম হাজবেন্ড এবং ওয়াইফ এর কথা বললাম, এটা যদি এমন হয় যে নিকট আত্মীয় হয়, যেমন খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন হতেই পারে, তাই না? তখন জিনের মিল থাকতে পারে না। তো ক্ষতিকারক জিন যদি একত্রিত হয়ে যায়, অর্থাৎ রিসিসিভ কন্ডিশনে চলে আসে, তাহলে কি অফস্প্রিং মারা যাইতে পারে অথবা তার ক্ষতি হইতে পারে। তো গরু ছাগলের ক্ষেত্রে একই রকম। তো এটা আমরা কি মানে ভালো এক্সপেক্ট করার চেয়ে খারাপটাই হয়ে যেতে পারে, মৃত্যুই হয়ে যেতে পারে, তাই না? As a result, first generation inbred individuals are more likely to show physical and health defects. তাহলে ফার্স্ট জেনারেশনে কি হইতে পারে? ফিজিক্যাল এন্ড হেলথ ডিফেক্টস হইতে পারে, ইনক্লুডিং কি হইতে পারে পড়ো। মানে ফার্স্ট জেনারেশনে আমরা যদি ইনব্রিডিং করি তাহলে কি হইতে পারে? এই যে ক্ষতিকর জিনগুলা রিসিসিভ কন্ডিশনে চলে আসতে পারে, সেই জন্য ফার্স্ট জেনারেশনে কি হইতে পারে যে ফিজিক্যাল এবং হেলথ ডিফেক্টস দেখা দিতে পারে। এটার সঙ্গে আরো কি প্রবলেম আছে সেগুলি পড়ো। Reduced fertility both in fertility both in litter size and sperm viability. লিটার সাইজ মানে কি জানো? বাচ্চার সংখ্যা। লিটার সাইজ হচ্ছে বাচ্চার সংখ্যা, এবং স্পার্ম তো বোঝো, তাই না? মেল গ্যামেট স্পার্ম, ফিমেল গ্যামেটের নাম কি? ফিমেল গ্যামেটের ওভাম। তাহলে স্পার্মের ভায়াবিলিটি মানে কি? বেঁচে থাকার ক্ষমতা, এটা থাকতে হবে। এখন ইজাকুলেশন হইলো, তারপরে স্পার্ম ওভামের কাছে যাওয়ার আগেই মারা গেল, মানে দুর্বল স্পার্ম যেতে পারলো না, তাহলে বা বেঁচে থাকলো না, তাহলে তো ফার্টিলাইজেশন হবে না। এই জন্য স্পার্ম ভায়াবিলিটি খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? তো স্পার্ম ভায়াবিলিটি কমে যায়, আলটিমেটলি ফার্টিলিটি কমে যায়। বুঝতে পারছো কথাটা? জি স্যার, বুঝতে পারছি। তারপর একটা পড়ো। ইনক্রিজড জেনেটিক ডিসঅর্ডারস। জেনেটিক ডিসঅর্ডার আছে না অনেক তোমাদের। আমি ওই যে ক্রোমোজোমাল অ্যাবারেশন, মিউটেশনের ফলে কি হয়, মিউটেশন টাইম পড়া নেই, ক্রোমোজোমাল অ্যাবারেশন মনে হয় পড়াইছিলাম নাকি? না তোমাদের পড়াই নাই? জি স্যার পড়াইছেন। 301 এ বিভিন্ন ধরনের সিম্পটম হয়। ক্লাইনেফেল্টার সিনড্রোম, জ্যাকব সিনড্রোম, ডোয়ার্ফ সিনড্রোম হয় মানুষের ক্ষেত্রে। এগুলি হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। তারপর হিজরা হয়। হিজরা বুঝো তো না? ট্রান্সজেন্ডার, অর্থাৎ দেখতে উপর দিয়া মেয়ের মতো মনে হয় অনেকের ক্ষেত্রে, আবার ছেলের মতো আছে কিন্তু সে মেয়ে না, অর্থাৎ তার জেনেটিক্যালি বা আমরা কি বলবো, জেনিটাল সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম ডেভেলপড না, এক কথায়।
অর্থাৎ বাচ্চা উৎপাদন করার ক্ষমতা তার নাই। এটা হইল ট্রান্সজেন্ডার বা হিজড়া। এটা দুই ধরনের হইতে পারে, ছেলেও দেখতে ছেলে হইতে পারে কিন্তু সে স্পার্ম প্রডিউস করতে পারবে না, আবার মেয়েও হইতে পারে যে ওভাম প্রডিউস করতে পারবে না। ট্রেনে উঠলে দেখা যায় দিনাজপুরে, তাদের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার করবা না, কারণ তারা কাজ পায় না, তাদের খায়া বাঁচতে হবে, 10 টাকা দিয়ে দিবা। বুঝতে পারছো কথা? তাইলে তোমাকে ডিস্টার্ব করবে না, 10 টাকা দিয়ে দিবা, নিজের ভাই বোন মনে করে দিবা। কেমন শোনায় কথাটা না? যে স্যারে আবার কি বলে এইসব, তোমার ভাইও তো হইতে পারে, তুমি নিজেও হইতে পারতা, আমি নিজেও হইতে পারতাম, আমার ভাই বোন হইতে পারে। অতএব তারা তাদেরকে কাজে নেয় না, তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই গভর্নমেন্ট, যার কারণে তারা বেঁচে থাকার জন্য বেপরোয়া হয়ে গেছে। এটা সমাজই দেয়, আমরাই দিই। জাস্ট তারা ওয়ান কাইন্ড অফ কি মানে তাদের ডিসঅর্ডার, তাই না? আমরা তাদেরকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী আছে, তাই না? যেমন অন্ধ প্রতিবন্ধী আছে, বাক প্রতিবন্ধী আছে, মানে দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী আছে, তারা হচ্ছে যৌন প্রতিবন্ধী। ক্লিয়ার? আশা করি এখন থেকে তোমরা কখনই তাদেরকে ঘৃণা করবে না, পারলে কে টাকা পয়সা দিবা, তারা নিরাপদ। তারপরে বলো ফ্লাকচুয়েটিং ফেসিয়াল অ্যাসিমেট্রি। ফেসিয়াল মানে কি? মুখয়ব মানে অবয়ব, মানে অবয়ব, মুখ অনেকের আছে, মুখমণ্ডল সুন্দর না, তারা তেরা মানে বাঁকা তেরা আর কি, এরকমের বা অন্যরকমের। হ্যাঁ, এটা এই প্রবলেম হইতে পারে, গরু ছাগলের ক্ষেত্রে হইতে পারে, মানুষের ক্ষেত্রে হইতে পারে। তারপর লোয়ার বার্থ রেট। তারপর হায়ার ইনফ্যান্ট মর্টালিটি। বুঝছো তো নাকি? জি স্যার, এগুলো বুঝছি স্যার। তারপর স্লোয়ার গ্রোথ রেট, স্মলার অ্যাডাল্ট সাইজ। স্মলার অ্যাডাল্ট সাইজ, অ্যাডাল্ট হবে কিন্তু স্মল সাইজ। আছে না এরকম মানুষ? ডোয়ার্ফ মানুষ আছে না, এনিমেলও আছে। আচ্ছা, তারপরে লস অফ ইমিউন সিস্টেম ফাংশন। লস অফ ইমিউন সিস্টেম ফাংশন, ইমিউন সিস্টেমও কি মানে রোগ শোক হতে পারে। দেখবা কিছু কিছু অ্যাবনরমাল লোকজন আছে, তাদের রোগ শোক হয় বেশি। এটা বুঝছো তো সবাই নাকি? এইটুকু পর্যন্ত সবাই বুঝছো? জি স্যার। না বুঝলে বলো। বুঝছি স্যার। গুড। অ্যাডভান্টেজ গুলা কি পড়ো? মানে ইনব্রিডিং এর অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস পরীক্ষায় কিন্তু আসে, বলে দিলাম। অ্যাডভান্টেজ কি কি পড়ো, আরেকজন পড়ো, আরেকজন রিপ্রেজেন্টেটিভ পড়ো, একজন লেডি রিপ্রেজেন্টেটিভ পড়ো। লেডি বলা ঠিক না, গার্ল রিপ্রেজেন্টেটিভ বলো। ছাত্রী কি হলো, দেখতে পাচ্ছ না? কথা শুনতে পাচ্ছ? আরে স্যার। হ্যাঁ, লেডি রিপ্রেজেন্টেটিভ বলো। এই নাম বলো কয়েকজনের। আমাদের ছিল কি হইলো, কি নাম? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি রিফাত আরা বলতেছি। হ্যাঁ, গুড, বলো বলো, পড়ো একটু। Advantages and disadvantages of inbreeding. Advantages: inbreeding eliminates undesirable recessive genes from the breeding stock, since desirable genes are often dominant. একটা একটা করে পড়ো, একটা একটা করে বলো কি বুঝছো। ইনব্রিডিং এলিমিনেটস মানে কি? বাদ দেওয়া।
বাদ দেওয়া, দূর Eliminates করে মানে আর বাদ কি। দেওয়া। হ্যাঁ জি। হ্যাঁ, দূর করে আর কি। হ্যাঁ, আচ্ছা। আন আনডিজারেবল মানে মানে কি? যেটা ডিজার্ভ করি না, মানে যেটা অনাকাঙ্ক্ষিত রিসেসিভ অনাকাঙ্ক্ষিত। জিন। যে জি কিছু স্যার। জিন আছে পপুলেশনে ঢুকে গেছে, ওগুলি দেখা যায় যে লিথাল জিন। ওই লিথাল জিন গুলি কি ওই যে রিসেসিভ কন্ডিশনে আসলে মারা যায়। জি তো স্যার। এটা একটা ন্যাচারাল বিষয় যে মারা গিয়া ওই জিনটা আউট হয়ে যায়, খারাপ জিনটা। এই কথাটাই বলা হয়েছে, তাই না? জি জি স্যার। নেক্সট। Since desirable genes are often dominant, মানে ডিজায়ারেবল যেটা কাঙ্ক্ষিত জিন এটাও ডমিনেন্ট হতে পারে, মানে মাঝে মাঝে ডমিনেন্ট হতে পারে। Good desirable animals are often prepotent. স্যার এইটুকু বুঝি না একটু। ডিজারেবল অ্যানিমেলস আর often প্রথমত prepotent. হইলো যে জিনস আর অফেন ডমিনেন্ট। জি স্যার। অফেন ডমিনেন্ট মানে অফেন মানে কি? often মানে প্রায়ই। প্রায়শই। জি। প্রায়শই ডমিনেন্ট। হ্যাঁ ডমিনেন্ট হতে পারে, মানে হয়। গুড ডিজারেবল অ্যানিমেলস আর অফেন প্রিপটেন্ট। প্রিপটেন্ট মানে কি? স্যার প্রিপোটেন্ট মানে জানি না। কেন জানো না? প্রিপটেন্ট হচ্ছে অধিক শক্তিশালী, মানে যেটার ক্ষমতা অনেক বেশি, অধিক ক্ষমতাধর, মানে ভিগোরাস, বুঝছো? তো ওই রকমের গুড ডিজারেবল অ্যানিমেলস আর অফেন প্রিপটেন্ট। মাঝে মাঝে ভালো ডিজারেবল যেগুলি আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেল গুলি, এগুলি কি হয়? প্রায়শই প্রিপটেন্ট হয়, অধিক শক্তিশালী হয়। এটা শক্তিশালী বা অধিক ক্ষমতাধর মানে ভালো আর কি বুঝাচ্ছি, অধিক মানে বেশি প্রোডাক্টিভ বোঝানো হচ্ছে। নেক্সট। By inbreeding distinct lines or families বাই ইনব্রিডিং, can এইভাবে বাই ইনব্রিডিং ডিস্টিংক্ট লাইনস অর ফ্যামিলিজ ক্যান বি ডেভেলপড। বুঝছো কথাটা? তুমি যদি ইনব্রিডিং ডিস্টিংক্ট কও তাহলে তো হবে না। বাই ইনব্রিডিং দ্বারা ডিস্টিংক্ট লাইনস অর ফ্যামিলিজ ক্যান বি ডেভেলপড। তুমি একটা সুনির্দিষ্ট আলাদা বৈচিত্র্যপূর্ণ লাইন তৈরি করতে পারো অ্যানিমেলের ফ্রম দা কি ফাউন্ডেশন স্টক। আমার ফাউন্ডেশন স্টক থেকে আমি আলাদা করে নিয়ে তৈরি করতে পারি। আমি একটু আগে বললাম যে আসিল আমার এখানে বহু ধরনের কালারের আছে, তা আমার কাছে মনে হচ্ছে সাদাটা দেখতে খুব সুন্দর লাগে, তো সেই জন্য আমি আমার কর্মচারীরা বলছি সাদাটাকে অন্যটার সঙ্গে মিটিং করতে দিবা না, সাদা এই নিজেদের মধ্যেই মিটিং করাবো। তাহলে তার মানে ইনব্রিডিং। তো এইটা আমি কি ডিস্টিংক্ট একটা লাইন তৈরি করতে পারবো, তাই না? যে এরপরে হাজিদানের কি আছে? সাদা আসিল আছে, সবই সাদা। বুঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট। Inbreeding combined with selection over periods of time has resulted in many valuable breeds of domestic animals. তাহলে ইনব্রিডিং কম্বাইন্ড উইথ সিলেকশন, এই কথাটা বুঝো? সিলেকশন পড়ানো হয়েছে? জি স্যার, পড়ানো হয়েছে। হ্যাঁ, এইবার আসো কথায়। ধরো আমরা কি করব, একটা ব্রিড, আসিল ব্রিডকে ডেভেলপ করব অথবা নতুন ব্রিড বানাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমার টার্গেট অনুসারে সিলেকশন করব, আবার ইনব্রিডিং করাবো, আবার ওই প্রজেনি থেকে সিলেকশন করব। সবগুলি দিয়ে তো আমি ব্রিডিং করাবো না, তাই না? আবার ব্রিডিং করাবো, আবার ওই প্রজেনি যেগুলি আসবে সেগুলি থেকে আবার সিলেকশন করব। ধরো 100-এর মধ্যে আমি 10টা নিব, তারপরে আবার সেগুলির মধ্যে ব্রিডিং করায় তারপরে আমি এইভাবে কি করতে পারবো, একটা ব্রিড ডেভেলপ করতে পারবো। এইভাবেই কিন্তু ব্রিড গুলিও ডেভেলপ করা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। নেক্সট। By inbreeding and selection, many strains of laboratory animals such as আলাদা বললে হবে না, বাই ইনব্রিডিং এন্ড সিলেকশন, জি স্যার, এই দুইটা টার্ম একসঙ্গে। আচ্ছা স্যার। মেনি স্ট্রেইনস অফ ল্যাবরেটরি অ্যানিমেলস, ল্যাবরেটরি অ্যানিমেলের অনেক স্ট্রেইন দরকার পড়ে, ল্যাবরেটরিতে রিসার্চ করতে দরকার পড়ে আর কি, বুঝছো? নকআউট মাউস, মুখ সুমুখ এসব সেসব। হ্যাঁ, তাইলে ল্যাবরেটরি অ্যানিমেল হচ্ছে মাউস, মাইস, তারপরে রেট, রেবিট, এসব। তাইলে
এই ল্যাবরেটরি অ্যানিমেলের মেনি স্ট্রেইন আমরা মানে ধরো এক ধরনের জাত আর কি, হ্যাঁ তোমরা স্ট্রেইন তো তোমরা বোঝোই, বিভিন্ন অনেক ধরনের স্ট্রেইন আমরা ডেভেলপ করতে পারি এই ইনব্রিডিং প্রক্রিয়ায়। জি স্যার। বুঝছো এটুকু সবাই? আশা করি বুঝছো। জি স্যার। ডিসঅ্যাডভান্টেজ আরেকজন বয় স্টুডেন্ট বলো, ছাত্র মানে ছাত্র বলতে রিপ্রেজেন্টেটিভ অথবা যে কোনো আগ্রহী কেউ, কুইক। disadvantages ডিসঅ্যাডভান্টেজেস ইনব্রিডিং এর inbreeding এর undesirable traits appear with increasing frequency as the intensity of inbreeding increases. মানে কি স্যার, যেটা আমরা চাই না, যেটা আনডিজাইরেবল যে বৈশিষ্ট্যটা সেটা যাতে না আসতে পারে। ইনব্রিডিং এর ইন্টেন্সিটি মানে টেন্ডেন্সি বা ইন্টেন্সিটি যত মানে তুমি যত ইনব্রিডিং করাইবা তত আনডিজাইরেবল ট্রেটের ফ্রিকোয়েন্সি মানে সংখ্যা বাড়তে থাকবে। কিরকম? এটা তো আগেই আসছে যে ইনব্রিডিং করাতে থাকলে কি হয়, এই খারাপ জিনগুলা রিসেসিভ কন্ডিশনে চলে আসে, তারপরে এই মানে ওই পপুলেশনের সংখ্যাই কমে যায় বা ওই পপুলেশনে খারাপ জিনের সংখ্যা বেড়ে যায়। এটা তারপরে lethal and sublethal recessive genes appear due to inbreeding which appear ডাবল পি দেওয়া আছে তো appear due to inbreeding which otherwise remain hidden না হিডেন। হ্যাঁ, লিথাল বুঝো তো, লিথাল এন্ড সাবলিথাল বা সেমি লিথাল বলে। ঘাতক জিন, লিথাল জিন মানে কি? ঘাতক জিন। হ্যাঁ, মানে যে জিন থাকলে মানুষ বা অন্য প্রাণী মারা যায় বা বিকৃত আকার ধারণ করে, মানে প্রতিবন্ধী হয় বা বিভিন্ন অসুবিধা হয়, বিকলাঙ্গ হয়, এগুলি কি বলা হয়? লিথাল জিন বা সাবলিথাল জিন অথবা সেমি লিথাল বলে। হ্যাঁ, ইনব্রিডিং এর ফলে এই লিথাল জিনগুলো কি দেখা দেয়। তুমি তো এমনি বুঝবা না এনিম্যালের ভিতরে কি আছে, বোঝা যাবে, কিন্তু যদি ইনব্রিডিং করো তাহলে দেখা যাবে যে যেটার মধ্যে রিসিভ হয়েছে সেটাই মারা গেছে অথবা ওইটার ক্ষতি হয়ে গেছে বড় ধরনের। আর অন্যথায় এটা কি হিডেন থাকে, তাই না? এটা প্রকাশ পায় না, যেহেতু হেটারোজাইগাস কন্ডিশনে থাকে এই জিন, একটা ডমিনেন্ট থাকে আর একটা রিসিসিভ থাকে, এই জন্য প্রকাশ পায় না। কিন্তু যখন তুমি ইনব্রিডিং করতে থাকবা তখন এই জিনটা কি প্রকাশ পেয়ে যাবে, এই কথাটাই বলা হয়েছে। নেক্সট, the growth rate of farm animals are reduced by inbreeding. মানে গ্রোথ রেটটা ফার্ম অ্যানিমেলের কমে যাবে মানে ইনব্রিডিং এর কারণে। হ্যাঁ, তুমি টিচার, তুমি বুঝে বলতে হবে এটুকু সবটুকু। Both in laboratory and farm animals, inbreeding reduce the reproductive efficiency of inbred animals. Laboratory এবং farm ইনব্রেড অ্যানিমেলস না, ইনব্রেড। ওই যে একটু আগে বলছি, ইনব্রিডিং এর ফলে যে প্রজননী পাওয়া যায় সেগুলি কি বলা হয়? ইনব্রেড বলা হয়। আবার বলো। both in laboratory and both in laboratory and farm animals. Both in laboratory and farm animals, inbreeding reduce. হয় না পড়া। Both in laboratory and farm animals, laboratory animal এবং farm animal এর ক্ষেত্রে inbreeding reduces the reproductive efficiency of inbred animals. Inbred animals মানে প্রজেনির আর কি। ইনব্রিডিং কি করে? এই ল্যাবরেটরি অ্যানিমেল এবং ফার্ম অ্যানিমেলের রিপ্রোডাক্টিভ ইফিসিয়েন্সি, প্রজনন দক্ষতা কমায় দেয়।
কাদের? ইনব্রেড এনিমেলস, ওই যে ইনব্রিডিং এর ফলে যে বাচ্চা হয়েছে তাদের। বুঝতে পারছো কথা? জি স্যার। ইনব্রিডিং করা হলে তাদের যে বাচ্চা হবে সেই বাচ্চার রিপ্রোডাক্টিভ পারফরমেন্স কমে যায়, আশা করি বুঝতে পারছো। নেক্সট, Though vigor is difficult to measure, ভিগর ইজ ডিফিকাল্ট। and express in quantitative terms. সতেজতা অনেকটা কমে যাবে এটার ক্ষেত্রে, এবং পরিমাণগতটাও। দো ভিগর ইজ ডিফিকাল্ট টু মেজার, হইল না তো তোমার কথাটা। এন্ড এক্সপ্রেস ইন কোয়ান্টিটেটিভ টার্মস। তারপরে Visual evidence show that inbred animals have lower viability than non-inbred animals. এক কথায় হচ্ছে যে দো ভিগর ইজ ডিফিকাল্ট টু মেজার, আসলে ভিগর মেজার করা কঠিন এমনিতে। এক্সপ্রেস ইন কোয়ান্টিটিভ টার্মস, কোয়ান্টিটিভ এক্সপ্রেস ইন কোয়ান্টিটি মানে কি? পরিমাণগত। ভিজুয়াল মানে চোখে দেখে বোঝা যাবে। শো দ্যাট ইনব্রেড এনিমেলস হ্যাভ লোয়ার ভায়াবিলিটি দেন নন ইনব্রেড এনিমেলস। নন ইনব্রেড এনিমেলস যে ইনব্রেড এনিমেলের ভায়াবিলিটি কি হবে? কমে যাবে, মারা যাবে আর কি স্টক থেকে। আচ্ছা, তারপর ইন জেনারেল ইনব্রেড এনিমেলস আর মোর সাসেপ্টেবল টু স্ট্রেস। স্ট্রেস বিভিন্ন ধরনের হইতে পারে, হিট স্ট্রেস হইতে পারে, ডিজিজেরও স্ট্রেস আছে, কোল্ড স্ট্রেস হইতে পারে। এগুলি ইনব্রেড এনিমেল গুলো তাড়াতাড়ি বেশি সাসেপ্টেবল হয়। এনভায়রনমেন্টাল চেঞ্জের কারণে এরা কি বেশি সহ্য করতে পারে না। বুঝতে পারছো? জি স্যার। নন ইনব্রেড এনিমেল গুলি বেশি পারে, কারণ তাদের দুই ধরনের বৈশি আছে। ধরো আমরা হলস্টেইন ফ্রিজিয়ানের সঙ্গে আমাদের দেশি গরু ক্রস করাইলে যে ক্রসব্রেড হবে, বুঝছো, হলস্টেইন ফ্রিজিয়ান হইছে ঠান্ডার দেশের গরু, আমাদের দেশের গরু হচ্ছে গরম দেশের। এই দুই দেশের গরু যদি একত্রে মানে ক্রস করায় তাহলে যে বাচ্চা হবে তারা ঠান্ডাও সহ্য করতে পারবে, গরমও সহ্য করতে পারবে, অর্থাৎ খুব একটা সমস্যা হবে না। আর যদি হলস্টেইন ফ্রিজিয়ানের ক্রসের সঙ্গে হলস্টেইনের সঙ্গে যদি হলস্টেইন ক্রস করে আর আমাদের দেশে নিয়ে আসি, হ্যাঁ, ওইটার বাচ্চা, তাহলে কি টিকবে? টিকবে না, কারণ সে গরম সহ্য করতে পারবে না, সাসেপ্টেবল বেশি স্ট্রেসের প্রতি, ডিজিজের প্রতিও। বুঝছো? জি স্যার। ইনব্রিডিং ডিপ্রেশন বলো, আরেকজন লেডি রিপ্রেজেন্টেটিভ বলো, পরীক্ষায় আসে। নাম বলো তো কয়েকজনের রিপ্রেজেন্টেটিভ। এক নাম্বার রিপ্রেজেন্টেটিভ, দুজন লেডি রিপ্রেজেন্টেটিভ নাম বলো। স্যার মূর্তি রয়। মুক্তি রায়, আসো। জি স্যার আছি। শব্দ করো না কেন? মাপ নাই, বলো, পড়ো তুমি। ইনব্রিডিং ডিপ্রেশন। ইনব্রিডিং না, ইনব্রিডিং, দুইটাই এখানে। ইনব্রিডিং ডিপ্রেশন। ইনব্রিডিং ডিপ্রেশন। হ্যাঁ। ইনব্রিডিং ডিপ্রেশন কথার অর্থ কি? ডিপ্রেশন কথার অর্থ কি? ডিপ্রেশন অবসাদ। অবসাদ। আচ্ছা, বলো, পড়ো। Inbreeding depression is the loss of viability or function resulting from inbreeding. কি বলছে? ইনব্রিডিং ডিপ্রেশনটা ভায়াবিলিটি মানে বেঁচে থাকার ক্ষমতাকে লস করে দেয়। আচ্ছা,
তারপর এগুলি হচ্ছে ডিপ্রেশন, মানে এতক্ষণ ডিসঅ্যাডভান্টেজ যা পড়ছো সবগুলি আসলে ডিপ্রেশন। ডিপ্রেশন মানে কি অনেকটা মন্দা অবস্থা তৈরি করা। হ্যাঁ, ইনব্রিডিং এর ফলে কি আচ্ছা। মন্দা অবস্থা তৈরি হয়, অর্থাৎ কমে যায়, ভালো দিকগুলি কমে যায়, খারাপ দিকগুলি বাইরে যায়, এই আর কি। তাহলে ইনব্রিডিং ডিপ্রেশন ইজ দ্য লস অফ ভায়াবিলিটি। ভায়াবিলিটি কমে যায়, ফাংশন রেজাল্ট অর ফাংশন অথবা ফাংশন কমে যায়, মানে কোনো কিছু কার্যক্ষমতা কমে যায়, রেজাল্টিং ফ্রম ইনব্রিডিং, ইনব্রিডিং এর ফলে। আচ্ছা, দ্য সাইন্স অফ ইনব্রিডিং ডিপ্রেশন মোস্ট ইজিলি আইডেন্টিফাইড অ্যাজ রিপ্রোডাক্টিভ ফেইলিউরস। রিপ্রোডাক্টিভ ফেইলিউর দিয়ে আমরা সহজে কি ইনব্রিডিং ডিপ্রেশন আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, তারপর পড়ো। These reproductive failures may show themselves as stillborn and deformed offspring, small litters, low sexual libido তুমি in the বুঝায় বলো কি বলছে, একটা করে সেন্টেন্স পড়বা আর বুঝায় বলবা। স্যার এই রিপ্রোডাক্টিভ ফেলিওর তাদের অফস্প্রিং এর মধ্যে প্রভাব ফেলে, স্টিল বর্ন মানে জন্ম হওয়ার সাথেই মারা যায়, অথবা ডিফর্মড অফস্প্রিং মানে তাদের প্রতিবন্ধী অফস্প্রিং জন্ম নিতে পারে। স্মল লিটার জন্ম দেওয়ার একবারেই যতগুলো বাচ্চা জন্ম দেয় সেগুলো কম হতে পারে। লো সেক্সুয়াল লিবিডিও ইন দ্য প্যারেন্ট ডগস মানে কি? মানে সেটা বুঝি নাই। সেক্সুয়াল লিবিডো, মেটিং করার টেন্ডেন্সি, ইচ্ছা, এটা কমায় ফেলে, ইনব্রিডিং এর ফলে কমে যায়। তোমার যদি মানে কি বলে লিবিডো যদি না থাকে, লিবিডো যদি না থাকে তাহলে তো হবে না। যেমন আমার কথা শোনো, যেমন লিবিডো যদি না থাকে তাহলে তো তোমার ফার্টিলিটি কম পাবা। যেমন আমাদের এখানে ময়ূর আছে, তোমরা জানো মেলটা পেখম তোলে, ফিমেলটা কে অ্যাট্রাকশন বাড়ানোর জন্য তোলে না, না তোলেন না, না মানে এমনি তার পেখম হয় না, বড় না, এটা ময়ূরকে আকর্ষিত করার জন্যই সে পেখম তোলে। আর এমনি সাধারণত যেটা পি হ্যান, এটা টেন্ডেন্সি কম থাকে সাধারণত, কিন্তু পিককের অনেক বেশি টেন্ডেন্সি থাকে। তো যাই হোক, তো এটা যদি পি হ্যানের টেন্ডেন্সি অনেক কম থাকে, লিবিডো কম থাকে, তাহলে তো ফার্টাইল এগ পাবো না, তাই না? দেখা যায় যে ফার্টিলিটি, ডিমের ফার্টিলিটি অনেক কম থাকে, 40%, 30% এরকমের। ডগের ক্ষেত্রে এরকমের, প্যারেন্ট ডগের কি হয়, লিবিডো কমে যায়। তারপরে লো স্পার্ম কাউন্ট ইন মেলস while females may fail to get pregnant. লো স্পার্ম কাউন্ট ইন মেলস, স্পার্মের সংখ্যা কমে যায়, while females may fail to get pregnant. এখন একটা ইজাকুলেশনে 20 থেকে 60 কোটি স্পার্ম বের হয়, তাইলে এতগুলি কেন হয়? আসলে অনেকগুলির দরকার, কারণ এটা তোমার ইজাকুলেশনের পর ওভামের কাছে যেতে যেতে অনেক স্পার্ম নষ্ট হয়ে যায়। তো স্পার্মের সংখ্যা যদি কম থাকে তাহলে কি হবে, ফার্টিলাইজেশন হবে না, মানে প্রেগনেন্ট হবে না। এই জন্য যেসব মানুষের বাচ্চা হয় না তাদের দুইজনের ক্ষেত্রেই ডাক্তাররা টেস্ট করে দেখে, যেমন পুরুষের ক্ষেত্রে দেখে যে তার স্পার্ম কাউন্ট কত পার ml এ। যদি এটা কম থাকে, ধরো 5.10 to the power 6 এর কম থাকে, যেমন 2 ধরো 5 into 10 to the power 6 না 10 to the power 3 হয়, তাইলে বোঝা যাবে যে সেই ক্ষেত্রে ফার্টিলাইজেশনটা কম হবে। এনিমেলের ক্ষেত্রেও তাই, আমরা এনিমেলের সিমেন কালেকশন করে তখন স্পার্ম কাউন্ট করি দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে, অথবা আমার কাছে আরো একটা দামি মেশিন আছে, এটাকে কাঁচা বলে,
কম্পিউটার অ্যাসিস্টেড সিমেন অ্যানালাইজার, ওইটা দিয়ে আমরা সিমেনের মধ্যে স্পার্ম কাউন্ট করি, কনসেন্ট্রেশন কাউন্ট করি। আচ্ছা, হ্যাভ আনইউজুয়ালি স্মল লিটার্স, স্মল লিটার্স মানে বাচ্চার সংখ্যা কম হয়, অর এক্সিবিট পুয়ার মাদারিং এবিলিটি। মাদারিং হচ্ছে অনেকটা হইলো যে মানে তার মাতৃসুলভ আচরণ থাকে না, কমে যায় ইনব্রিডিং এর ফলে। ইনব্রিডিং ডিপ্রেশন মে অলসো manifest itself as poor health, temperament problems, mental health disorders, and reduced ability to learn new tasks. এক কথা এটা মানুষের ক্ষেত্রেই বলছে আর কি, রিডিউসড এবিলিটি টু লার্ন নিউ টাস্ক, নতুন কোনো কিছু শিখার ক্ষমতা কমে যায়। এই অর্ডার গেলে আসলে ইনব্রিডিং ডিপ্রেশনটা এখানে মানুষের ক্ষেত্রে বেশি বলা হয়েছে আর কি। তো মানুষ আর এনিমেলের ক্ষেত্রে জেনেটিক্স ব্রিডিং প্রায় একই। Inbreeding depression can be manifested as a high frequency of immune mediated disease, যেগুলি ইমিউন সিস্টেমের সঙ্গে জড়িত যেসব ডিজিজ, significantly higher incidence within a line or breed of one or more disease than is seen in the species as a whole, or even things as subtle as dogs. এটা কি পড়ো তো তুমি, পড়ো আবার। Sir, that seems to catch every lines that comes along. না, উপর থেকে বলো, ইনব্রিডিং ডিপ্রেশন ক্যান বি, এটা বলো। Inbreeding depression can be manifested as high frequency of immunomedicated disease, significantly higher incidence within a line or breed of one or more disease, এক বা একাধিক ডিজিজ হইতে পারে লাইন বা ব্রিডের মধ্যে, সিগনিফিকেন্টলি বেশি হইতে পারে, দেন ইজ সিন ইন দ্য স্পেসিস এর মানে পুরো স্পেসিস এর চেয়ে বেশি লাইন বা ব্রিড হইতে পারে। স্পেসিস বলতে যেমন মনে করো গরু একটা স্পেসিস, তাই না, মানুষ একটা স্পেসিস, এটা তো বুঝো না? তো এইটার প্রভাব সবচেয়ে বেশি হইতে পারে কি লাইন বা ব্রিডের ক্ষেত্রে। যেমন গরুর হলস্টিন ফ্রিজিয়ান একটা ব্রিড আছে, হ্যাঁ, মানুষের ব্রিড নাই ওইভাবে, কুকুরের ব্রিড আছে, মুরগির ব্রিড আছে, অথবা লাইন, আরো স্পেসিফিকলি লাইন বললে সেগুলিতে এটার ইম্প্যাক্টটা বেশি দেখা যায়, বা এক বা একাধিক ডিজিজের সংখ্যাটা বেশি হয় আর কি, এই কথাটাই বলা হয়েছে। আর সাবটুল কি বলছে, as a whole, or even things as subtle as dogs, that seem to itch every illness that comes along. In some cases, a very inbreed lines may go extinct. আচ্ছা, অনেক ক্ষেত্রে আবার কি করে যে ভেরি ইনব্রিড লাইন্স, যেটা সবচেয়ে বেশি ইনব্রিডিং হয়েছে এরকম একটা কি নিশ্চিহ্ন হয়েও যাইতে পারে। ওই যে একটু আগে আমি সাদা গাভীর ছবি দেখাইছি, এই গাভীটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে নিজেদের মধ্যে ইনব্রিডিং হইতে হইতে। আচ্ছা, তারপরে আগাও। দেখো, ইনব্রিডিং ইন ক্রয়েক্স হেয়ার শিপ, এদের মধ্যে ইনব্রিডিং ইন সেন্ট ক্রয়েক্স হেয়ার শিপ, এই শিপটাও বিলীন হয়ে গেছে ইনব্রিডিং এর ফলে। ইনব্রিডিং ডিপ্রেশন এন্ড ন্যাচারাল সিলেকশন, দরকার নেই পড়া নিয়ম নীতি। এখন দেখো,
ইনব্রিডিং ডিপ্রেশন কিভাবে হয় দেখো, এ হচ্ছে ডমিনেন্ট এলিল ক্যাপিটাল এ, আর স্মল এ হচ্ছে রিসেসিভ বা ডিলিটেরিয়াস এলিল। এই ঘোড়াটার মধ্যে ডিলিটেরিয়াস এলিল থাকে বা জিন, এলিল আর জিন তোমরা তো জানো একই না? হ্যালো জি স্যার। হ্যালো, হ্যাঁ, তাহলে এই ঘোড়াটা কি করে, একটা খারাপ জিন ক্যারি করতেছে। এই ঘোড়াটা কিন্তু ভালো, ক্যাপিটাল এ ইউজ করতেছে, ডমিনেন্ট এলিল, এর কোনো সমস্যা নেই। আচ্ছা, এই দুইটার মধ্যে ক্রস করাইলে কি হবে, এই ক্যাপিটাল এ ভালো হবে ঘোড়া, কোনো সমস্যা নেই। এই ঘোড়াটা আরেকটা ঘোড়া হতে পারে, সেটার মধ্যে কি হইতে পারে, প্রবলেম থাকতে পারে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না, বাইরে থেকে বোঝা যাবে না। এটাও কিন্তু বোঝা যায় না, এই যেটা প্রথম ঘোড়াটা। আচ্ছা, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এইটার সঙ্গে যদি আমি আবার, আরে এমন হয়ে গেল কেন? এটার সঙ্গে যদি আমি আবার একটা এই তুমি তো জানো না, এই মানে ত্রুটি সম্পন্ন এই জিন মানে এলি কি বলে এটাকে, এই লিথাল জিন সহ আছে এরকম একটা ঘোড়ার সঙ্গে, দুইটার সঙ্গে যদি আমি ইনব্রিডিং করাই, মানে এদেরই প্রজনী যদি আমরা পাই আর এটা যদি ইনব্রিডিং করাই, তাহলে দেখো এই দুইটা ঘোড়ার মধ্যে যখন এরা আপন থেকে বাচ্চা আর কি, এরা এই তিনটা বাচ্চা, বুঝতে পারছো? প্রথমে দেখো এই ক্যাপিটাল স্মল এ যেটা লাল এ আর কি, এই ঘোড়াটার সঙ্গে আমরা ক্যাপিটাল এ ডাবল যেটা মানে ডমিনেন্ট, এটা ক্রস করলে 3 ধরনের বাচ্চা পাবো। 3 ধরনের বাচ্চা পাইলে এই 3টা বাচ্চা পাবো। 3টা বাচ্চার মধ্যে 2টা হইলো ত্রুটি সম্পন্ন জিন থাকবে, অর্থাৎ লিথাল জিন থাকবে। এই 2টা যদি কোনো কারণে আবার আমরা ব্রিডিং করাই, কোনো কারণে যদি ব্রিডিং হয়ে যায়, তাহলে দেখো এসে পরেরটায় এসে কি 2টা স্মল এ হয়ে যাচ্ছে, লাল এ, সে কিন্তু লিথাল জিনের ইফেক্টের কারণে রিসিসিভ হওয়ার কারণে মারা যাবে, আর সে আবার ক্যারিয়ার হয়েই থাকবে। এইখানে দেখো এর সঙ্গে যদি আমি এটাকে আউটব্রিডিং বলে, এর সঙ্গে যদি আমি বাইরের একটা সঙ্গে আবার ক্রস করাই, হ্যাঁ, লিথাল জিনের কোনো ইফেক্ট হবে না, যেহেতু সে হেটারোজাইগাস কন্ডিশনে আছে, রিসিসিভ কন্ডিশনে নাই। লাইন ব্রিডিং কি জিনিস? আমরা ইনব্রিডিং এর একটা ক্লাসিফিকেশন পড়ছি, লাইন ব্রিডিং, তাই না? পড়ো, একজন পড়ো, রিপ্রেজেন্টেটিভ একজন পড়ো। সন্তোষ রায় বল। সন্তোষ। সন্তোষ কি নাই? সন্তোষ, ওয়ালাইকুম আসসালাম। তুমি শোনো, তোমার মাইকে প্রবলেম। 77 জন থেকে 71 জন হয়ে গেছে, আমি কিন্তু ঠিকই বুঝতে পারবো কারা চলে গেছো। লাইন ব্রিডিং কি? লাইন ব্রিডিং হলো সিলেক্টিভ ইনব্রিডিং টু perpetuate certain desired qualities or characteristics in a strain of livestock. আমরা কিন্তু লাইন ব্রিডিং, স্ট্রেন ডেভেলপ করতে লাইন ব্রিডিং করাই, লাইন ডেভেলপ করি, মেল লাইন
ফিমেল লাইন। এটা লাইভ স্টকের ক্ষেত্রে, বিশেষ করে পোল্ট্রির ক্ষেত্রে তো আমরা অনেক লোকজন অনেক আগায় আসছে। তাহলে সিলেক্টিভ ইনব্রিডিং টু পারপিচুয়েট সার্টেন ডিজায়ার্ড কোয়ালিটিস অফ ক্যারেক্টারিস্টিক্স। আমরা কোন ডিজায়ার্ড কাঙ্ক্ষিত কোয়ালিটি গুণ অথবা ক্যারেক্টারিস্টিক্স কে চিরস্থায়ী করব। পারপিচুয়েট মানে চিরস্থায়ী করা। তাহলে আমরা কি করব? সিলেকশন ব্রিডিং করব। সিলেকশন এন্ড ব্রিডিং, তার মানে সিলেক্টিভ ব্রিডিং, ইনব্রিডিং। আমরা ইনব্রিডিং ঘটাবো, সিলেকশন করব, এটার মানে হচ্ছে সিলেক্টিভ ইনব্রিডিং। এটা কেন করব? ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসার জন্য কোন একটা স্ট্রেইনের, লাইভ স্টকের কোন একটা স্ট্রেইন। স্ট্রেইনের ডেফিনিশন তো জানা আছে নাকি? আচ্ছা, টু অ্যাভয়েড দ্য ইল ইফেক্টস অফ ইনব্রিডিং, ইনব্রিডিং এর খারাপ দিক অ্যাভয়েড করার জন্য আমরা কি করব? লাইন ব্রিডিং করব। ইন দ্য ব্রিডিং অফ ফার্ম অ্যানিমেলস, পার্টিকুলারলি ইন ডেয়ারি ক্যাটেলের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখবো যে ওই গাভীর মধ্যে কোন ধরনের লিথাল জিনটিন আছে কিনা। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে তাদের মধ্যে নিজেদের মধ্যে আমরা ইনব্রিডিং করে একটা লাইন ডেভেলপ করব। এটাকে লাইন ব্রিডিং বলে। দেখো তুমি, ই এর সঙ্গে বি, এটার যে বাচ্চা হবে ডি, সেই ডি এর সঙ্গে আবার বি এর ক্রস। বুঝতেছো? ই মেলের সঙ্গে বি ফিমেল ক্রস করাবো, তখন বাচ্চা হবে ডি, ধরো মেল। এ বাচ্চার সঙ্গে আবার ফিমেল বি ক্রস করাবো, ক্রস করালে বাচ্চা পাবো সি। সি বাচ্চা, পুরুষ বাচ্চা ধরো পাইলাম। এই পুরুষ বাচ্চা আবার ফিমেল, মানে এই বি ফিমেলের সঙ্গে আবার ক্রস করাবো, অর্থাৎ বি এর কিন্তু একটা লাইন থেকে যাচ্ছে। বিটা হলো সবচেয়ে ভালো ফিমেল। তা এরপরে আমি এ প্রোজেনি পাবো। এই প্রোজেনিটা হলো কি? এগুলির মধ্যে সুপিরিয়র প্রোজেনি, অর্থাৎ পিডিগ্রি শোয়িং লাইন ব্রিডিং টু বি। পিডিগ্রি শোয়িং লাইন ব্রিডিং দেখানো হচ্ছে। বি দেখো, লাইন ব্রিডিং কেন? প্রত্যেকবারে বি। তো এইভাবে আমরা লাইন কমপ্লিট করব। এটা ইনব্রিডিং ডিপ্রেশন কমানোর জন্য, ইনব্রিডিং এর খারাপ দিক দূর করার জন্য। কি হয় সিলেক্টিভ লাইন ব্রিডিং? দেখো এখানে কিছু কুকুরের ছবি আছে, প্রত্যেকটা কুকুর প্রায় একই রকম। তার ক্রস হচ্ছে, প্রথমত আমরা এর সঙ্গে বি এর ক্রস করালে, দেখো এই নীল আর লালের ক্রস করানো হলে কি বাচ্চা পাবো? সি এবং ডি, যাদের অর্ধেক হচ্ছে নীল, অর্ধেক, মানে দুইটা বাচ্চা হইলে বা যে কয়টা বাচ্চা, একটা বাচ্চা হইলো তাদের দুইটা বৈশিষ্ট্য থাকবে, দুই ধরনের 50-50 করে, সি এবং ডি, অর্থাৎ নীল থাকবে অর্ধেক আর লাল থাকবে অর্ধেক। এদের সঙ্গে আবার যদি আমি এর ক্রস করাই তাহলে অর্ধেক হয়ে যাবে। কারণ তোমরা জানো তো অবশ্যই যে কোন একটা এনিমেলের ব্রিডিং ভ্যালুর অর্ধেক হচ্ছে তার ট্রান্সমিটিং এবিলিটি। এনিমেলের জেনেটিক মেরিটস যদি 500 থাকে ধরো, তাহলে সে ট্রান্সমিট করতে পারবে কতটুকু? 250, 50%, তাই না? এই ক্রসিং তো বুঝো। ধরো কোন একটা বা বুলের ব্রিডিং ভ্যালু হচ্ছে 400, তাইলে তার ট্রান্সমিটিং এবিলিটি, অর্থাৎ সে কতটুকু ট্রান্সমিট করতে পারবে, তার এবিলিটিটা মানে ইয়েটা জেনেটিক মেরিটটা অর্ধেক করতে পারবে 200, কারণ আর বাদ বাকি অর্ধেক আসবে মায়ের কাছ থেকে। তো এইখানে দেখো এর সঙ্গে যদি আমি এইটুকুর ক্রস করে, এইটার 50% ভাগ হয়ে যাবে, এইটার 50% ভাগ হবে, তাহলে এর হচ্ছে 50% মানে নীল। আবার এইখান থেকে পাচ্ছে কতটুকু? 25%, তাহলে 75% হচ্ছে নীল। আর এই যে লালের এখানে অর্ধেক হয়ে যাবে, সেই অর্ধেক।
যখনই ক্রস করাবো তখন মেল থেকে অর্ধেক আসবে, ফিমেল থেকে অর্ধেক আসবে, এইভাবে চিন্তা করবা। অর্থাৎ এটা যদি মেল হয় আর এটা যদি ফিমেল হয়, তাহলে এই মেলের অর্ধেক আসলো, অর্ধেক 50% নীল, আর এই ফিমেলের অর্ধেক আসলো। এই ফিমেলের বৈশিষ্ট্য কি? 50% নীল, 50% লাল, তাহলে এটার 25% নীল হবে। তার মানে 25% আর 50% সব মিলায় হচ্ছে 75%। 75% নীল হবে আর 25% লাল হবে। এভাবে ক্রসটা চিন্তা করো, এই বি এর সঙ্গে এটা ক্রস করলে এরকমের হবে, পরে এদের মধ্যে এই জি আর এস ক্রস করলে আবার সেই আগের অবস্থায় আসবে, কিন্তু এর মধ্যে অনেকটুকু ডেভেলপড হয়ে যাবে। তো এখন আবার এই নতুন আমি আরেকটা জে এর সঙ্গে যদি ক্রস করাই তাহলে তার কালার হবে এইটা। অর্থাৎ দেখো নীলটা কিন্তু আমার আসতেছে, লালটা আসতেছে, এটি একটা লাইন রিডিং। তাহলে পরে দেখা যাবে যে এদের মধ্যে আর খারাপ দিনগুলো থাকবে না। খারাপ দিনগুলি আমি সিলেকশন করে করে, মানে কাল করে করে বাদ দিয়ে তারপরে বাদ দিতে পারবো। তখন আমরা যে প্রতিনিধি পাবো সবগুলি আসলে একই রকমের হবে প্রায়। তাহলে এতক্ষণ আমরা ইনব্রিডিং এর কাকে বলে এটা বললাম, ইনব্রিডিং ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস বললাম। আর ডিসঅ্যাডভান্টেজেস গুলি হলো ইনব্রিডিং ডিপ্রেশন। আর ইনব্রিডিং ডিপ্রেশন কমানোর জন্য, ইনব্রিডিং এর খারাপ দিকগুলো দূর করার জন্য আমরা কি করব? আমরা লাইন ব্রিডিং করব। লাইন ব্রিডিং হচ্ছে এই যে পর্যায়ক্রমে ব্রিডিং করানো আর কি, একটা কি অ্যানসেস্টর পিডিগ্রির সঙ্গে বা অ্যানসেস্টরের সঙ্গে পর্যায়ক্রমে আমরা তার প্রোজেনির ক্রস করাবো। তাইলে আমরা কি লাইন ব্রিডিং ওইভাবে ডেভেলপ করব। লাইন ব্রিডিং ডেভেলপ করলে ইনব্রিডিং এর যে খারাপ দিকগুলি আছে সেগুলি থাকবে না। আশা করি বুঝতে পারছো। আস্তে আস্তে সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা, এবার আসো আমরা যে প্রথম পড়াইছিলাম ইনব্রিডিং, আর 1 নাম্বার ইনব্রিডিং, 2 নাম্বার হচ্ছে আউটব্রিডিং। সে আউটব্রিডিং এর আবার অনেকগুলি ভাগ আছে, সেটা আমরা এখন ডিটেল করব। আউটব্রিডিং মানে কি? মানে হচ্ছে যে মিল নাই, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক নাই। দেখো, দ্য ব্রিডিং অফ ডিস্টিংক্টলি রিলেটেড অর আনরিলেটেড ইন্ডিভিজুয়ালস, দূর সম্পর্কের অথবা সম্পর্ক নাই এই রকমের দুইটা এনিমেলের মধ্যে ক্রস করানো হইলে সেটাকে বলা হয় আউটব্রিডিং। কেন? দ্য ব্রিডিং অফ ডিস্টিংক্টলি রিলেটেড অর আনরিলেটেড ইন্ডিভিজুয়ালস often producing a hybrid or superior quality. সুপার কোয়ালিটি তৈরি করার জন্য, যেমন হলস্টেইন ফ্রিজিয়ান নেদারল্যান্ডের বা হল্যান্ডের আর আমাদের দেশের ধরো আমাদের দেশি গরুর মধ্যে ক্রস করাইয়া আমি সুপিরিয়র কোয়ালিটির গরু বানাবো, ক্রস ব্রিড বানাবো। তো সেই ক্ষেত্রে ক্রস ব্রিডিং ও তো আউটব্রিডিং আর কি এক ধরনের। তাইলে সেটার সম্পর্ক থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন মনে করো ব্রাহ্মা ক্যাটেলটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের। ব্রাহ্মা ক্যাটেলের নাম শুনছো নিশ্চয়ই, এটা বিফ ক্যাটেল। এটা নিয়ে রিসার্চ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি আর ডিএলএসএ। তো সেই ক্ষেত্রে ব্রাহ্মা ক্যাটেলের বৈশিষ্ট্য আমাদের দেশি ক্যাটেলের মধ্যে থাকতে পারে, যেহেতু এটা সাবকন্টিনেন্ট থেকে আমেরিকাতে ডেভেলপ করছে, কিন্তু এটার গরুটা নিয়ে গেছে এই আমাদের ভারতবর্ষ থেকে। তো এখন এই গরুর মধ্যে জিন থাকতে পারে, অর্থাৎ কিছুটা রিলেটেড হইতে পারে, নাও রিলেটেড। তবে রিলেটেড হইলে অনেক দূরের সম্পর্ক, দূরের আত্মীয়। এইরকমের দুইটা অনেক দূরের আত্মীয় অথবা আত্মীয়তার সম্পর্ক নাই এমন দুইটা এনিমেলের মধ্যে ক্রস করানো হলে সেটাকে কি বলা হয়? আউটব্রিডিং বলা হয়। আশা করি বুঝতে পারছো। যেমন দূর সম্পর্কের খালাতো বোনকে যদি বিয়ে করো তাহলে সেটা হতে পারে অনেক দূরের, একেবারে স্বাস্থ্য খালাতো বোনের বা আরো দূরের আর কি, এরকমের। অর্থাৎ সম্পর্ক একেবারেই কম আছে আর কি। এরকমের ক্ষেত্রে সেটাকে কি বলা হয়? আউটব্রিডিং বলা হয়। আউট ক্রসিং, আউটব্রিডিং এর একটা ভাগ হচ্ছে আউট ক্রসিং। একজনে পড়ো।
রিপ্রেজেন্টেটিভ পড়ো তুমি। হ্যালো হ্যালো, শাহরিয়ার, জি স্যার। পড়ো, আউট ক্রসিং পড়ো। Outcrossing called outbreeding. Mating of unrelated purebred animals, purebred within the same breed is called outbreeding or outcrossing. একই কথা, outbreeding or outcrossing. Outbreeding এর আন্ডারে outcrossing। আচ্ছা, the animals mated have no common ancestors on either side of their pedigree up to 4 to 6 generations, and the offspring of such a mating is known as the outcross. আমি আসতেছি আবার, মানে ইয়ে করতেছি, দাঁড়াও। জি স্যার, স্লাইডটা চলে গেছে। হ্যাঁ, স্লাইডটা চলে গেছে, আমি আসতেছি। এখানে একটা জিনিস ভুল আছে, এটা আউট ক্রসিং হবে। একটু ওয়েট করো, আউট ক্রসিং। আর হচ্ছে পিওর ব্রেড একসঙ্গে। আশা করি দেখতে পাচ্ছ না, কিন্তু ফুল স্ক্রিনটা আসে না কেন, একটু ডিস্টার্ব দিচ্ছে। হ্যাং হয়ে গেল। স্যার ফাংশন 5 বাটন একটু প্রেস করে দেখতে পারেন। হ্যাং হয়ে গেল। আচ্ছা যাই হোক, দেখি কি হয়। এমনি ইয়ে নিচ্ছে না, স্ক্রিনটা বড় নিচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ তো না? স্যার পড়া যাবে। আচ্ছা শোনো, তাইলে আমি একটু কারেকশন করছি। মেটিং অফ আনরিলেটেড পিওর ব্রিড, খুব খেয়াল করে শোনো। একই ব্রিড কিন্তু তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নাই, দূরের। হলস্টেইন ফ্রিজিয়ান ক্যাটেলই কিন্তু তাদের নিজেদের কোনো 4-5 জেনারেশন পর্যন্ত, 4 থেকে 6 জেনারেশন পর্যন্ত নাই, কারোর সঙ্গে কারোর দেখা নাই। এরকমের দুইটা অ্যানিমেলের মধ্যে ক্রস করানো হইলে সেটাকে আউট ক্রসিং বলে। যেমন উদাহরণস্বরূপ বলি, হলস্টেইন ফ্রিজিয়ান ইংল্যান্ডে আছে, আমেরিকাতে আছে, নেদারল্যান্ডেও আছে, মানে হল্যান্ডেও আছে। তো হল্যান্ডের হলস্টেইন ফ্রিজিয়ানের সঙ্গে আমেরিকান হলস্টেইন ফ্রিজিয়ানের ক্রস করাইলাম, মানে তাদের আসলে কোনো একই জাত কিন্তু কোনো সম্পর্ক নাই, আত্মীয়তা নাই। একই জাত হলস্টেইন ফ্রিজিয়ানি, কিন্তু আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। এই রকমের দুইটা অ্যানিমালের মধ্যে ক্রস করানো হলে তাকে আউট ক্রসিং বলা হয়। আর যে বাচ্চা পাওয়া যাবে সেটাকে আউট ক্রস বলা হয়। মেটিং অফ আনরিলেটেড পিওর ব্রেড অ্যানিমালস, পিওর ব্রেড মানে পিওর ব্রিড বা পিওর ব্রেড অ্যানিমালস উইদিন দ্য সেম ব্রিডের মধ্যে পিওর ব্রেড অ্যানিমেলের দুইটার মধ্যে ক্রস করানো হইলে সেটাকে আউট ক্রসিং বলা হয়। এক কথায় মনে রাখবা, একই ব্রিডের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নাই এমন দুইটা অ্যানিমেলের মধ্যে ক্রস করানো হইলে সেটাকে আউট ক্রসিং বলে, এক কথায়। এটা বুঝার বিষয়, বুঝলে পারবা।
হ্যাঁ, আউট ক্রসিং ইন ক্যাটেল এগুলি সব এমনি আমি আনসি বোঝানোর, অ্যাট্রাকশন বাড়ানোর জন্য। দি অ্যাডভান্টেজেস অফ আউট ক্রসিং, কি লাভ আউট ক্রসিং করায়? This method is highly effective for characteristics that are highly under the control of genes with additive effects. Example, milk production, growth rate in beef cattle. It is an effective system for genetic improvement if carefully combined with selection. এই যে আউট ক্রসিং কইরা আমরা কি করতে পারি, আরো ইমপ্রুভ করতে পারি। তারপরে হইলো আমাদের যেগুলি এডিটিভ জিন ইফেক্ট আছে, মানে অনেকগুলো জিনের ইফেক্ট যেগুলি আছে, যেমন মনে করো মিল্ক প্রোডাকশন, অনেক জিন দায়ী, বিফ ক্যাটেলের গ্রোথ পারফরমেন্স, অনেক জিন দায়ী, তাই না? তো এই সব এনিমেলের ক্ষেত্রে বা এই ধরনের ট্রেটের বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি করতে পারি, আউট ক্রসিং করতে পারি। এখন দেখা গেল যে হলস্টেইন ফ্রিজিয়ান নেদারল্যান্ডের চেয়ে আমেরিকারটা বেশি ভালো, বেশি প্রোডাকশন দেয়। তারপরে তো আমরা কি করতে পারি আমাদের দেশের জন্য, অথবা নেদারল্যান্ডের এরাই কি করতে পারে, আমেরিকা থেকে কিছু নিয়ে এসে তাদের দেশি হলস্টেইন ফ্রিজিয়ানের সঙ্গে ক্রস করাইতে পারে, ক্রস করে তাদের মিল্ক প্রোডাকশন বা বিফ ক্যাটেলের ক্ষেত্রে গ্রোথ রেট বাড়ায় নিতে পারে। এটা হচ্ছে আউট ক্রসিং এর মানে অ্যাডভান্টেজেস। আচ্ছা, ইট ইজ দ্য বেস্ট মেথড ফর মোস্ট হার্ডস, হার্ড মানে দল, হ্যাঁ, এই প্রক্রিয়াটি সবচেয়ে ভালো আর কি ডেভেলপ করার জন্য। এবার আসো, আউট ব্রিডিং এর মধ্যে ভাগ হইলো কি আউট ক্রসিং, আর আরেকটা ভাগ হচ্ছে কি ক্রস ব্রিডিং। উল্টা পাল্টা করবা না, উল্টা পাল্টা হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি জোর দিচ্ছি বেশি। আউট ক্রসিং হচ্ছে একই ব্রিড থাকবে কিন্তু আত্মীয়তার সম্পর্ক থাকবে না, আর ক্রস ব্রিডিং হচ্ছে দুইটা ভিন্ন জাতের মধ্যে যখন ক্রস করানো হবে। দুইটা ভিন্ন জাত হইলে তো আত্মীয়তার সম্পর্ক থাকবেই না, নাকি? জি স্যার। জি স্যার। দুইটা ভিন্ন জাত হইলে তো আত্মীয়তার সম্পর্ক থাকার কোনো সুযোগই নাই। আর যদি একই জাত হয় তাহলে আত্মীয়তার সম্পর্ক থাকার সম্ভাবনা আছে। তারপরে আমরা উল্লেখ করে দিছি যে না, একই জাত কিন্তু দুইটা দুই দেশ থেকে নিলে আত্মীয়তার সম্পর্ক থাকবে না, এমন দুইটা এনিমেলের মধ্যে ক্রস করাইলে সেটাকে বলা হয় আউট ক্রসিং। অর্থাৎ হলস্টেইন ফ্রিজিয়ান নেদারল্যান্ডের মেলের সঙ্গে আমেরিকান ফিমেল হলস্টেইন ফ্রিজিয়ানের ক্রস করাবো, তাইলে সেটা হচ্ছে আউট ক্রসিং। অর্থাৎ একই ব্রিড কিন্তু সম্পর্ক নাই, কেউ কাউরে দেখে নাই কোনোদিন, অর্থাৎ তাদের প্যারেন্টসও এক না। আর দুইটা জাত যদি হয়, ক্রস ব্রিডিং মানে কি, দুইটা ব্রিডের মধ্যে ক্রস, অর্থাৎ একটা হইলো হলস্টেইন ফ্রিজিয়ান আর একটা হচ্ছে শাহিওয়াল, দুইটা আলাদা আলাদা জাত, তাই না? এই দুইটা জাতের মধ্যে যদি শাহিওয়াল আছে, সিন্ধি আছে, হ্যাঁ, আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান আর শাহিওয়ালের মধ্যে ক্রস করাইলে সেটাকে বলা হয় ক্রস ব্রিডিং। এই দুইটা আলাদা জাত, যেহেতু আলাদা জাত সেহেতু কোন ধরনের রিলেশন থাকবে না, এটাই স্বাভাবিক। এই ক্রস ব্রিডিং আবার কয়েক ধরনের, একটা হচ্ছে ক্রিস ক্রসিং, আরেকটা হচ্ছে ট্রিপল ক্রসিং, আরেকটা হচ্ছে ব্যাক ক্রসিং। এই আউট ক্রসিং এর আউট ব্রিডিং এর ভাগ হচ্ছে আউট ক্রসিং, তারপর হচ্ছে ক্রস ব্রিডিং। ক্রস ব্রিডিং আবার তিন ধরনের, কি কি? ক্রিস ক্রসিং, ট্রিপল ক্রসিং আর ব্যাক ক্রসিং। দেখো ক্রিস ক্রসিং কোনটা, একটার সঙ্গে আরেকটা, আরেকটার সঙ্গে আরেকটা, এইভাবে আর কি। দেখো ব্রিড এর সঙ্গে ব্রিড বি ক্রস করাইলে কি পাবো আমি? এর বৈশিষ্ট্য পাবো 50%, বি এর বৈশিষ্ট্য পাবো 50%। এই বাছুরকে যদি আবার আমি এই বি এর সঙ্গে ক্রস করাই, এটার সঙ্গে যদি আমি এই বুল বি এর সঙ্গে ক্রস করাই, তাহলে আবার কি বাচ্চা পাবো? বুল বি এর সঙ্গে এই বাচ্চাটা ক্রস করাইলে, এই বাছুরকে, এটা ধরো ফিমেল বাছুর, এই যে আমি যেটা নাড়াচ্ছি, এ 50%, বি 50%, এটাকে যদি ক্রস করায় তাহলে কি হবে? হিসাব করে দেখো, এ হয়ে যাবে 25%, কারণ এদের অর্ধেক করো আগে, এ 25, বি 25, এর আবার বি ফুল, তাহলে বি ফুল হইলে, ফুল মানে অর্ধেক আর কি, 50, এই 50 আর এটা 25 হয়ে যাবে 75, আর এইটার এর হবে
50% হয়ে যাবে A25। একটু হিসাব করলে চিন্তা করলেই বুঝবা, এটাকে বলা হয় ক্রিস ক্রসিং। অর্থাৎ দুইটা ব্রিডের মধ্যে পর্যায়ক্রমে অল্টারনেটিভলি ক্রস করানো হইলে সেটাকে কি বলা হয়? ক্রিস ক্রসিং। অর্থাৎ দুইটা ব্রিডের বাচ্চার সঙ্গে আবার তার প্যারেন্টস এর যে কোনো একটার সঙ্গে ক্রস করানো হইলে আবার যে বাচ্চা হবে সেটার আবার আগের প্যারেন্টস এর সঙ্গে ক্রস করাইলে যে বাচ্চা হবে সেই বাচ্চা আবার বড় হইলে আগের প্যারেন্টস এর সঙ্গে তার ক্রস করাইলে, অর্থাৎ যে কোনো একটার সঙ্গে ক্রস করায়, এইভাবে আগাইতে থাকলে এটাকে বলা হয় ক্রিস ক্রসিং অফ এ এন্ড বি ব্রিড। আশা করি বুঝতে পারছো। ট্রিপল ক্রসিং কি বলা হয়? ট্রিপল ক্রসিং হচ্ছে তিনটা জাতের মধ্যে যখন ক্রস করানো হবে তখন ট্রিপল ক্রসিং। সহজ। প্রথম এটা কেমন না যে তিনটার মধ্যে আবার ক্রস করাবো কিভাবে? প্রথম তোমাকে দুইটার মধ্যে ক্রস করাইতে হবে, অর্থাৎ হলস্টিন ফ্রিজিয়ান, দুইটা জাত হলস্টিন ফ্রিজিয়ান আর শাহিওয়াল। শাহিওয়াল নেও, হলস্টিন ফ্রিজিয়ান নেও মেল, শাহিওয়াল নেও ফিমেল, এই দুইটার মধ্যে ক্রস করাইলাম। ক্রস করাইলে কি বাচ্চা পাওয়া যাবে? যেমন এ থেকে 50%, বি থেকে 50% আসবে, তাই না? এদের সঙ্গে আবার আমি সি ক্রস করাবো, তখন আবার এই বাচ্চা পাবো। তাইলে আমার এ বি সি তিনটা জাতের ক্রস করালাম, অর্থাৎ শাহিওয়াল, হলস্টিন ফ্রিজিয়ান, শাহিওয়াল আর সিন্ধি, এই তিনটা জাতের মধ্যে যখন পর্যায়ক্রমে ক্রস করাবো তখন এটাকে কি বলা হয়? ট্রিপল ক্রসিং বলা হয়। তিনটা জাতের মধ্যে ক্রস করানো, বুঝতে পারছো? প্রথম দুই জাত করলাম, তারপরে ওইটার বাচ্চার সঙ্গে আবার আরেকটা জাতের ক্রস করাইলাম। যেমন হলস্টিন ফ্রিজিয়ান আর শাহিওয়ালের প্রথম ক্রস করলাম, যে বাচ্চা পাইলাম সেই বাচ্চার সঙ্গে আবার সিন্ধি জাতের গরুর সঙ্গে ক্রস করাইলাম, তখন এই তিন জাতের ক্রসিং হয়ে গেল। এইটা পর্যায়ক্রমে চলতে থাকলে এটাকে বলা হয় ট্রিপল ক্রসিং। বুঝতে পারছো তাই না? জি স্যার। কি ব্যাক ক্রসিং অনেক সময় করতে হয়। ব্যাক ক্রসিং অর্থাৎ পিছনে এই বাচ্চা আবার বাচ্চাকে দিয়ে আবার হলো তার প্যারেন্টস এর যখন একটার সঙ্গে ক্রস করাবো, এইটা এক ধরনের, হ্যাঁ এইটাও ব্যাক ক্রসিং। ট্রিপল ক্রসিং এর মতোই আবার ব্যাক ক্রসিং ও মিল আছে কিন্তু। ব্যাক ক্রসিং ইজ দ্য মেটিং অফ এ ক্রসব্রেড এনিমেলস back to one of the pure parent which were used to produce it। মানে শাহিওয়াল, হলস্টিন ফ্রিজিয়ান হইছে মেল, শাহিওয়াল হইছে ফিমেল, এই দুইটার মধ্যে ক্রস করাইলাম, বাচ্চা হইল কি 50% শাহিওয়াল 50% হলস্টিন, তাই না? ধরো এটা পুরো বাছুর হইছে, তাহলে পুরো হলস্টিন ফ্রিজিয়ান। এই বাছুরটা বড় হইলে পুরো বাছুরটা বড় সের, অর্থাৎ তার যে ড্যাম তার সঙ্গে ক্রস করাবো ব্যাকে যাইয়া, হ্যাঁ তার প্যারেন্টসের ড্যাম মানে ড্যামের সঙ্গে ক্রস করাবো। তো ক্রস করাইলে যেই বাচ্চা পাবো সেটা হচ্ছে ব্যাক ক্রসড বা ব্যাক ক্রস ব্রেড বলা হয়, ব্যাক ক্রস ব্রেড। যাই হোক ওইভাবে এত ডিটেলস চেক করার দরকার নেই, আমরা এটা রিসার্চ পারপাসে ইউজ করি। অর্থাৎ এই পিডিগ্রি কেমন ছিল, অ্যানসেস্টর কেমন ছিল, পূর্বপুরুষ কেমন ছিল, এটা বোঝার জন্য আমরা ব্যাক ক্রস করি। দেখো এখানে উদাহরণটা কিরকম ভাবে দেখানো হইলো। T2, এই টিটি ডাবল ডমিনেন্ট টিটি, এটার সঙ্গে আমরা ক্রস করাবো স্মল টিটি। তাহলে F1 জেনারেশন আমরা কি পাবো? মেন্ডেলের সূত্র অনুসারে বা এমনিতেই ক্যাপিটাল টি স্মল টি, মানে ডমিনেন্ট টি আর স্মল টি পাবো, তাই না? এই বাচ্চাটাকে যখন আমি আবার, এটা কিন্তু বাচ্চা F1, এই বাচ্চাটাকে যখন আমি এইটার সঙ্গে অথবা এইটার সঙ্গে ক্রস করাবো তখন এটাকে ব্যাক ক্রস বলা হয়।
অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্রস ব্রিডিং। ক্রস ব্রিডিং এর অ্যাডভান্টেজ কি কি, ডিসঅ্যাডভান্টেজেস কি কি, ইনব্রিডিং এর উল্টা। একজন পড়ো, দরজাটা টাইম দাও। So advantages and disadvantages of crossbreeding. Advantages. It is valuable as a means of introducing desirable characters into a breed in which they have not existed formerly. হ্যাঁ, এখন শুনো, ক্রস ব্রিডিং হলো ধরো শাহিওয়ালের মধ্যে হলস্টেইন ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্য থাকার কথা এটা তো নাই, তাই না? হলস্টেইন ফ্রিজিয়ানের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে বেশি পরিমাণ দুধ দেয়। তো এই বৈশিষ্ট্য আমি নিয়ে আসতে পারবো ক্রস করায়া আস্তে আস্তে। আরো উদাহরণ দিয়ে বলি, ধরো আমাদের দেশি গাভী অল্প দুধ দেয়, মানে এভারেজে 1 লিটার। তা আমি যদি হলস্টেইন ফ্রিজিয়ান একটা 30 লিটারের ষাঁড়ের সঙ্গে ক্রস করে আমাদের দেশি গাভীর, তাহলে দুধ হবে কতটুকু, কতটুকু হওয়ার সম্ভাবনা আছে? পরের মানে অফস্প্রিং থেকে কতটুকু দুধ পাবো? 15 না, 15.5 লিটার। অর্থাৎ দুইটা যোগ করে তারা ভাগ করবা, তাই না? মাঝামাঝি হবে। ধরো এরকমের হইলো, আমরা লাল একটা গরুর সঙ্গে না, আমি কোথাও ধরো ওই যে আমি যেটা বললাম, আমি মুরগি দিয়েই বলি যে আমি আসিলের মধ্যে সাদা আসিল পাইলাম, তাই না? এখন এটা অবশ্য একই ব্রিডের মধ্যে হয়ে যায়। ধরো আরেকটা গলাশিলা ব্রিড আছে, ইন্ডিজেনাস মুরগি গলাশিলা, এটা তোমাদের এলাকায় আছে গলাশিলা যেটা, হ্যাঁ? এটার সঙ্গে যদি আমি ক্রস করাই তাহলে গলাশিলা সাদা হইতে পারে, অথবা আমার আসিল গলাশিলা হয়ে যেতে পারে। নতুন একটা বৈশিষ্ট্য পাইলাম না আমি, বুঝতে পারছো? জি স্যার। যা পড়তেছিল বুঝছো তো নাকি? অর্থাৎ ডিজায়ারেবল। ধরো আমার আকাঙ্ক্ষা হচ্ছে ইয়েতে আসিলের মধ্যে, সাদা আসিলের মধ্যে আমি নেকেট নেক নিয়ে আসবো, কারণ নেকেট নেক আমাদের দেশের জন্য ভালো, এরা টেম্পারেচার রিলিজ করতে পারে, হ্যাঁ, আমাদের দেশে সার্ভাইভ করতে পারে ভালো, এই জন্য নেকেট নেক। নেকেট নেক বুঝো তো, গলা শিলা। জি স্যার। আচ্ছা, নেকেট নেক আমি আসিলের মধ্যে নিয়ে আসবো, তাইলে নেকেট নেকের সঙ্গে আমি আসিল ক্রস করাবো, তখন নেকেট নেকের বৈশিষ্ট্য চলে আসবে এবং আলাদা একটা জাত আমি তৈরি করতে পারবো। তাহলে ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স আমি কোনো একটা জাতের মধ্যে ইনসার্ট করতে পারবো, যেটা আগে ছিল না। আসিলের মধ্যে নেকেট নেক ছিল না, কিন্তু আমি ইন্ট্রোডিউস করতে পারবো ক্রস ব্রিডিং করায়। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, নেক্সট। It serves a good purpose in পারপাস না, পারপাস। in evolving a new breed, owing to the fact that it disturbs the balance and brings about recombination in the germplasm to cause variation. Selection can then it serves a good purpose in evolving a new breed, owing to the fact that it disturbs the balance and brings about recombination in the germplasm to cause variation. অর্থাৎ আমরা এই জার্মপ্লাজমে, ধরো এই যে আমার আসিলের একটা জার্মপ্লাজম আছে, হ্যাঁ, মানে স্টক আছে আর কি, এটার মধ্যে আমি ক্রস ব্রিডিং করায়া একটু ভিন্নতাও নিয়ে আসতে পারবো, এরকমের কথাই বলা হচ্ছে। তারপর সিলেকশন ক্যান দেন ফিক্স দ্য ফেভারেবল ভেরিয়েশনস ইন দ্য পপুলেশন, এবং সিলেকশন কি করতে পারে, এই ফেভারেবল ভেরিয়েশনটা তৈরি করতে পারে। মানে বিষয়টা এরকমের যে আমি সাদা আসিলের মধ্যে লাল আনতে চাই, অর্থাৎ আমার লালও থাকবে সাদাও থাকবে, তখন আমরা কি করব, এই ক্রস ব্রিডিং করাইতে পারবো। অর্থাৎ অন্য একটা লাল মুরগির সঙ্গে আমার এই সাদা আসিলের ক্রস করাবো, যেমন রোড আইল্যান্ড রেড এর সঙ্গে যদি আমি সাদা আসিলের ক্রস করাই, তাহলে সাদা আসিলও পাবো, আবার লাল আসিলও পাবো, অর্থাৎ ভিন্নতা থাকবে। আবার সিলেকশন কইরা কইরা আমি এই ব্রিডিংটা করাইতে পারি, এই কথাটাই বলছি। তারপর it is an extremely handy tool to study the behavior of characteristics in hereditary transmission. হেরিডিটারি ট্রান্সমিশন বুঝো তো? Yes sir. It is an extremely handy tool to study the behavior of characteristics. বৈশিষ্ট্যের
বিহেভিয়ার আমি যে জানবো ট্রেটের বিহেভিয়ার কেমন, কোন দিকে যায় এটা, এটা অফস্প্রিং এ কিভাবে যায়, কতটুকু যায়, হ্যাঁ, হেরিডিটারি ট্রান্সমিশন মানে অফস্প্রিং এ কতটুকু যায়, প্যারেন্টস থেকে অফস্প্রিং এ কিভাবে কেমন করে যায়, কতটুকু কি হারে যায়, এটা আমরা স্টাডি করতে পারি। হেরিডিটি কি বা হেরিডিটারি ট্রান্সমিশন মানে কি, অর্থাৎ প্যারেন্টস থেকে অফস্প্রিং এ যে জিন ট্রান্সমিট হয় মানে ক্যারেক্টার ট্রান্সমিট হয় সেটাকে বলা হয় হেরিডিটারি ট্রান্সমিশন। তারপরে বলো। The crossbred animals usually exhibit an accelerated growth and vigor, which means the blending of desirable dominant genes from two breeds in the first generation. হ্যাঁ, এটা হচ্ছে দুইটা ব্রিডের, হ্যাঁ, ডমিনেন্ট জিনের ব্লেন্ডিং এর কারণে আমরা কি ভিগরাস এনিমেল পাইতে পারি, যেটার গ্রোথ বেশি আর কি। ধরো এরকমের হইল বিষয়টা যে হলস্টেইন ফ্রিজিয়ান গরুটা তো বড় হয়, দুইটাই বড় জাতের গরু আর কি, হ্যাঁ, তো এদের বাছুর আমরা আরো বড় পাইতে পারি, আরো ভিগরাস পাইতে পারি, যেটা আমরা বিফ ক্যাটেল ইউজ করতে পারি। বুঝতে পারছো? হলস্টেইন ফ্রিজিয়ান তো সাধারণত দুধের জন্য ভালো, তবে এটা সাইজও কিন্তু বড় হয়। আর এদিকে ব্রাহ্মা হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস করাইতে পারে, তাহলে যে বাছুর পাবে সেটা মাংস উৎপাদনের জন্য একটা বড় জাত তৈরি হইতে পারে। আমরা চেষ্টা করে দেখতে পারি এরকমের। ক্লিয়ার? জি স্যার। এখন ডিসঅ্যাডভান্টেজ পড়ো। Disadvantages. The breeding merit of crossbred animals may be reduced because of the heterozygous nature of their genetic composition. আচ্ছা, এটা আমি সংক্ষেপে বলি, একটা ব্রিড নষ্ট হয়ে যেতে পারে, বুঝছো না? আমরা যদি এভাবে ক্রস ব্রিডিং করি, যেমন মনে করো আমাদের দেশি গরু, এটা আমাদের ঐতিহ্য, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান দা ক্রস করানোর কারণে। তো এরকমের যে একটা পিওর ব্রিড আছে, আর ধরো একটা পিওর ব্রিড বাংলাদেশে আছে আর একটা ইন্ডিয়া আছে, আমরা যদি এটা দুইটার মধ্যে ক্রস করাই, তাহলে যে পিউরিটি নষ্ট হয়ে গেল, তাই না? এটা কিন্তু একটা খারাপ দিক, যে হেরিটেজ নষ্ট হয়ে যাচ্ছে, ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। তারপর ক্রস ব্রিডিং হ্যাজ দ্য টেন্ডেন্সি টু ব্রেক আপ এস্টাবলিশড ক্যারেক্টার। কোন একটা এস্টাবলিশড ক্যারেক্টার কোন একটা ব্রিডের এটা নষ্ট হয়ে যেতে পারে ক্রস ব্রিডিং এর কারণে। যেমন মনে করো সরালি কুকুর যদি কালো হয়ে থাকে, আমরা যদি অন্য কুকুরের সঙ্গে ক্রস করে তাহলে লালও চলে আসতে পারে। এই জন্য তো আমাদের দেশে দেখো কুকুর কিন্তু বিভিন্ন ধরনের, এনিমেলও বিভিন্ন ধরনের, হ্যাঁ, বিভিন্ন কালারের। আচ্ছা, ক্রস ব্রিডিং প্রোগ্রাম রিকোয়ার্স মেইনটেনেন্স অফ 2 or more পিওর ব্রিডস। আমরা ক্রস ব্রিডিং প্রোগ্রাম করতে গেলে, হ্যাঁ, 2 বা ততোধিক ব্রিড দরকার, তাই না? হলস্টেইন ফ্রিজিয়ান রাখতে হবে, আমার শাহিওয়াল রাখতে হবে, আমার সিন্ধি রাখতে হবে, আমি যদি এগুলি দিয়া ক্রস ব্রিডিং প্রোগ্রাম করি। আমার ব্রাহ্মা রাখতে হবে এই হাজিদানে। এতগুলি ব্রিড মেনটেন করা কঠিন না? আমার কঠিন হয়ে যাচ্ছে মুরগি রাখতে যাই আর কি। যেমন আমার এখানে আসিল আছে, আবার নেকেট নেক আছে, আবার রেড জঙ্গল ফাউল আছে, মানে ওই যে বন্যমোরগ মুরগি আছে, তারপরে ব্রাহ্মা মুরগি আছে নেদারল্যান্ড থেকে আনা। তো এগুলি মেনটেন করা কিন্তু কঠিন, নাইলে তো ক্রস ব্রিডিং হয়ে যায়। তো উল্টাপাল্টা মানে অনাকাঙ্ক্ষিত ব্রিডিং হয়ে যেতে পারে, মিটিং হয়ে যায়। তার মানে আলাদা আলাদা ব্রিড মেনটেন করা তো কঠিন, একটু আমি বুঝতেছি কঠিন যায়। এই হলো বিষয়। আর 2টা স্লাইড আছে, বিষয় আছে, এটা পড়াইলে শেষ। স্পেসিস হাইব্রিডিস তো বুঝো না? যেমন মানুষ একটা স্পেসিস, গরু একটা স্পেসিস, গাধা একটা স্পেসিস, ঘোড়া একটা স্পেসিস। তো এই স্পেসিস হাইব্রিডেশন, মহিষ একটা স্পেসিস, গরু একটা স্পেসিস, তাই না? লায়ন একটা স্পেসিস, টাইগার একটা স্পেসিস। লাইগার নাম শুনছো তোমরা? লাইগার, এটা থাইল্যান্ডে করছে তারা। টাইগার আর লায়ন, লায়ন আর টাইগারের মধ্যে ক্রস করানোর ফলে যে বাচ্চা হয়েছে সেটা হচ্ছে লাইগার। এরা কিন্তু মানে এরা এক ধরনের মানে এদের রিপ্রোডাক্টিভ পারফরমেন্স থাকে না। এই যে ভিন্ন স্পেসিস হওয়ার কারণে তাদের ক্রোমোজোমের বিন্যাস ঠিক মতো হয় না। ক্রোমোজোমের বিন্যাস ঠিক মতো না হইলে
হ্যাঁ, তার একটা ফোন রিসিভ করি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? জি ভালোই লাগছে। শোনো, স্পেসিস মানে দুইটা ভিন্ন স্পেসিসের মধ্যে ক্রস করানো হইলে সেটাকে স্পেসিস হাইব্রিডাইজেশন বলে। হাইব্রিডাইজেশন মানে হচ্ছে ক্রসিং আর কি, ক্রস ব্রিডিং করা। তো যেমন লাইগার মানে কি, লায়ন, মানে লায়ন আর টাইগ্রেস, এই দুইটার ক্রস করালে এটাকে বলা হয় লাইগার। যেমন জ্যাক আর মেয়ার, মানে মেল গাদা, পুরুষ গাদা আর মেয়ার ফিমেল ঘোড়ার সঙ্গে ক্রস করলে মিউল হয়। হ্যাঁ, আমরা বলি না মিউল, এটা কিন্তু কি বলে, এটা স্টেরাইল, এরা বাচ্চা উৎপাদন করতে পারে না। তবে এদের মানে কি বলবো আমরা,
শক্তির কাজে ব্যবহার করতে পারি। বোঝা দিলে এরা বেশি বোঝা বহন করতে পারে ঘোড়ার চেয়ে এবং গাধার চেয়ে। মানে ঘোড়ার মতো শক্তি পায়, গাধার মতো একটু বোকা টাইপের থাকে, যার কারণে মানে এদেরকে শক্তির কাজে বোঝা বহনের কাজে ব্যবহার করা যায়। স্পেসিস হাইব্রিডাইজেশন এক কথায় দুইটা ভিন্ন স্পেসিসের মধ্যে ক্রস করানো হলে সেটাকে স্পেসিস হাইব্রিডাইজেশন বলে। এই হলো বিষয়। এবং এরা স্টেরাইল হয়। এই কয়েকটা কথা মনে রাখতে পারলেই হবে, আর উদাহরণ দুইটা মনে রাখবা। শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আরে স্লাইডই সরান না কেন, আমি অবাক হয়ে যাচ্ছি। এই যে এখানে হচ্ছে মেল এস আর ফিমেল হর্সের মধ্যে ক্রস করালে মিউল হয়। দেখো এটা গাধা আর ঘোড়ার মাঝামাঝি, তাই না? ছবিগুলি, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক গাধাও না, ঠিক ঘোড়াও না। তবে এদের কিন্তু রিপ্রোডাক্টিভ পারফরমেন্স থাকে না। এটা স্যার হচ্ছে মিউলের কি কোনো বাংলা নাম আছে? মিউলের খচ্চর। ও খচ্চর এটাকে বলা হয়। হ্যাঁ হ্যাঁ। আর এই যে এটা দেখো, স্টেলিয়ন হচ্ছে পুরুষ ঘোড়ার সঙ্গে মেয়ে গাদার ক্রস করানো হলে এটাকে বলা হিন্নি। এটাও কি খচ্চর নাকি স্যার? এটা অনেকটা ঘোড়ার মতোই দেখা যাচ্ছে। হ্যাঁ, না নিচেরটা তো গাদা, বাচ্চাটা আর কি হিন্নি। অনেকটা ঘোড়ার ইয়ে পায়, ডমিনেন্ট যেটা সেটার বৈশিষ্ট্য পায়। এটা ঘোড়া আর এটা হচ্ছে হিন্নি আর কি। হঠাৎ ডাঙ্গি থেকে হিন্নি দিছে নাকি? হ্যাঁ, আর এরপর আর কাছে হাইব্রিড ভিগর। এটা তো বুঝো যে যখন প্যারেন্টস মানে পিতা মাতার চেয়ে বাচ্চার অফস্প্রিং এর ক্যারেক্টার বা অফস্প্রিং এর পারফরমেন্স বেশি হয়, তখন সেটাকে হাইব্রিড ভিগর বলে। যেমন ইদানিংকালে দেখবা যে বাবা মায়ের চেয়েও সন্তান বেশি লম্বা হয়। এটা খেয়াল করছো? এইটাই হাইব্রিড ভিগর। অর্থাৎ বাবা মায়ের পারফরমেন্সের সমান হওয়ার কথা সর্বোচ্চ, তাই না? কিন্তু এটা না হইয়া বেশি হয়। তো দুইটা ব্রিডের মধ্যে যদি হলস্টাইন ফ্রিশিয়ান আর আমি যদি এগুলি তো ক্রস ব্রিডিং সবই, আমি যদি ইয়ে করি হলস্টাইন ফ্রিশিয়ান আর যদি শাহিওয়ালের মধ্যে ক্রস করাই, তাহলে দুইটারই সম্মিলিত পারফরমেন্স যা হওয়ার কথা তার চেয়ে বেশি হইলে সেটাকে হাইব্রিড ভিগর বলে। অথবা ধরো হলস্টাইন ফ্রিশিয়ান দেয় 30 লিটার দুধ, আমাদের দেশি গাভী দেয় 2 লিটার, তাইলে এভারেজে কত লিটার হওয়ার কথা ক্রসব্রিড থেকে? 16 লিটার, তাই না? 16 লিটার। হ্যাঁ, কিন্তু 16 লিটার না হয়ে যদি এটা 20 লিটার দেয়, তাইলে বোঝা যাবে এটা হাইব্রিড ভিগর। অর্থাৎ প্যারেন্টস এর এভারেজের চেয়ে যদি অফস্প্রিং এর পারফরমেন্স বেশি হয়, তাহলে সেটা হাইব্রিড ভিগর। ক্লিয়ার? জি স্যার। এই যে হাইব্রিড ভিগর একটা গরু আছে, এটা একটা হাইব্রিড ভিগর, তার প্যারেন্টস এর চেয়ে অফস্প্রিং এর বেশি। আরেকটা আছে এখানে নাই, দেখা যায় গ্রেডিং আপ বা আপগ্রেডিং। এটা বুঝাই দিই, আরেকটা ক্রস ব্রিডিং এর বিষয়। এটা আমাদের দেশে আছে। অর্থাৎ আমাদের দেশি গরুকে, অর্থাৎ কম পারফরমেন্স সম্পন্ন, লো পারফরমেন্স সম্পন্ন এনিমেলকে হাই পারফর্মিং এনিমেলের সঙ্গে ক্রস করায়া এটাকে আপগ্রেড করাটাকেই গ্রেডিং আপ বলে। যেমন আমাদের দেশি গরুর সঙ্গে আমরা কি করি, হলস্টেইন ফ্রিজিয়ানের বীজ দেই, মানে সিমেন দেই, দিয়া ক্রস করায়া, মানে এটা খেয়াল করবা গ্রামে গঞ্জে যে আমরা গরু পালি, আমাদের দেশি গরুর সঙ্গে হলস্টেইন ফ্রিজিয়ানের সিমেন ইউজ করে আমরা যে বাচ্চা পাই সেটা হচ্ছে ক্রসব্রেড, কিন্তু এটাকে আমরা বলি আপগ্রেডেড। অর্থাৎ আমাদের দেশি গরুদের 2 লিটার দুধ আর হলস্টেইন ফ্রিজিয়ান দেয় 30 লিটার দুধ, তাইলে আমরা বাচ্চা থেকে পাবো কমপক্ষে, আমাদের টার্গেট হচ্ছে যেন আমরা 16 লিটার দুধ পাই। তো আমরা আসলে 16, 17, 18 লিটার পর্যন্ত দুধ পেয়ে থাকি এই ক্রসব্রেড থেকে। এটা একটা গ্রেডিং আপ। অর্থাৎ আমাদের দেশি গরুর জাতকে উন্নত করা, আপগ্রেড করা, অন্য বিদেশি জাতের সঙ্গে ক্রস করা, এটা হচ্ছে গ্রেডিং আপ বা আপগ্রেড। ক্লিয়ার? আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তারপরে যদি বুঝতে না পারো, তাহলে কোশ্চেন পড়বা, পরে মনে কোশ্চেন যেগুলি অ্যারাইজ হবে সেগুলি লিখে রাখবা, আমাকে পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করবা।
কালকে পরীক্ষা আছে, মিটিং আছে, পরশুদিন, কালকে বৃহস্পতিবার। ঠিক আছে, তোমার মোবারক স্যারের সঙ্গে বলবা কালকের ক্লাসটা নিতে, আমি এরপরে আবার ক্লাস নিব আরেকটা। ওকে স্যার। তাহলে আজকে তোমরা শেষ পর্যন্ত এখন 60 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি চেষ্টা করব এই স্লাইড দিয়ে দিতে। এই যে তোমাদের শেয়ার এর ইমেইলে যাই কিনা না গেলে আমি ইয়ে করব, এটারে পিডিএফ করব, পিডিএফ করে দেব। জি স্যার। ঠিক আছে, তাইলে ওকে স্যার। তোমরা সবাই ভালো থাকো। অনেকক্ষণ ধৈর্য সহকারে আমার লেকচার শোনার জন্য তোমাদেরকে অনেক আন্তরিক ধন্যবাদ। সাবধানে থাকবা, নিজে সুস্থ থাকবা, অন্যদেরকে সুস্থ রাখার চেষ্টা করবা। আপনিও ভালো থাকবেন স্যার। আল্লাহ হাফেজ। হাফেজ।